মহামান্য রাজ্যপাল মহোদয়ের কাছে ভারতীয় জনতা পার্টির 15 জন বিধায়ক আমরা এখানে এসেছিলাম। আমাদের যে বিধায়ক গ্রুপ রয়েছে তাতে যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত মূলত সেই বিধায়করাই আজকে এসেছিলেন। তার কারণ ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা, শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চশিক্ষা সবটাই পশ্চিমবঙ্গে বিপন্ন হয়েছে এবং এবারে যেটা করেছেন বা করছেন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর, যা স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গ তো হয়ইনি, ভারতবর্ষের কোনো রাজ্যে এ ধরনের শিক্ষা বিপর্যয় হয়েছে বলে আমাদের জানা নেই। আজকে যদি প্রাইভেট এডুকেশন সিস্টেম না থাকতো তাহলে এই যন্ত্রণাটা বা এই সমস্যাটা আপনারা অনুধাবন করতে পারতেন। আমরা পশ্চিমবাংলার পপুলার চ্যানেল এবং প্রিন্ট মিডিয়া, ইউটিউবার, পোর্টাল সকলের কাছেই প্রথমে অনুরোধ করতে চাই, আপনারা এই বিষয়টি নিয়ে যথাযথ গুরুত্ব এবং ফোকাস আপনারা করুন। বিষয়টা আর কিছু নয়, 3 মাস আগে পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। শিক্ষাকে একেবারে তুলে দেওয়া মমতা ব্যানার্জির সরকার, তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে উচ্চশিক্ষার ভর্তির প্রসেস সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চালু করেনি। দ্বিতীয়ত হচ্ছে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট প্রকাশিত হয়নি। আপনারা যদি অন্যান্য রাজ্যের খবর নেন, সেখানে উচ্চ মাধ্যমিকের পরে অ্যাডমিশন শেষ হয়ে ক্লাস চালু হয়ে গেছে। জয়েন্ট এন্ট্রান্সের পরে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বিশেষভাবে যে সমস্ত ক্যাটাগরিতে ছাত্রছাত্রীদের মেরিট অনুযায়ী ভর্তি হওয়ার সুযোগ আছে, সেই ভর্তি শেষ হয়ে ক্লাস চালু হয়ে গেছে। এই ঘটনায় সরাসরি 5 লক্ষ ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা এফেক্টেড হচ্ছে পশ্চিমবঙ্গে। এই রকম একটা গুরুত্বপূর্ণ জ্বলন্ত সমস্যা আমরা রাজ্যের প্রধান এবং একমাত্র বিরোধী দল যারা বিধানসভায় প্রতিনিধিত্ব করি, আমরা চুপ করে বসে থাকতে পারি না। আমরা রাজ্যপাল মহোদয়ের হস্তক্ষেপ দাবি করেছি, কারণ বিকাশ ভবনের কাছে গেলে আমাদেরকে চাংদোলা করে তুলে থানায় নিয়ে যাওয়া হতো। নবান্নর কাছে তো যেতেই দেবে না। অভয়ার মাকে যারা লাঠি মারে তাদের কাছে নবান্ন যাওয়ার চেষ্টা করাই, যদিও আমরা এমএলএ নির্বাচিত, আমাদের স্টেট সেক্রেটারিয়েট নবান্ন সচিবালয়। কোন রাজ্যে কোনো এমএলএ এমপিকে সচিবালয়ে যাওয়ার ক্ষেত্রে দলের পরিচয় দিয়ে যেতে হয় না, কেবলমাত্র পশ্চিমবঙ্গে সেটা হয়। স্বাভাবিকভাবে আমরা সাংবিধানিক প্রধানের দ্রুত হস্তক্ষেপ প্রার্থনা করেছি এবং রাজ্য সরকার কি করল উইথ ডিউ অনার ওনার কাছে আমরা অনুরোধ করেছি যাতে উনি আমাদের ফিডব্যাক দেন, আমরা যাতে এই ক্রন্দনরত ছাত্রছাত্রী, উদ্বিগ্ন অভিভাবক, অভিভাবিকা এবং সামগ্রিকভাবে শিক্ষানুরাগী বা শিক্ষাবিদদের কাছে, শিক্ষক সমাজের কাছে আমরা আজকের এই ডেপুটেশন বা মেমোরান্ডামের তার আউটকাম কি, ফলাফল কি, এটা আমরা বলতে পারি। আমরা এক্ষেত্রে
দুটি অভিযোগ আপনাদের কাছে করছি। কেন রাজ্য সরকার এই প্রথমবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের 3 মাসের পরেও ভর্তি চালু করছে না? কেন জয়েন্টের রেজাল্ট পাবলিশ করছে না? এর কারণ আপনাদের কাছে দুটো আমরা তুলে ধরছি। এক হচ্ছে জাতীয় ওবিসি তালিকার বাইরে থাকা ৭৬টা মুসলিম জনগোষ্ঠীকে ভোট ব্যাংকের জন্য ওবিসির তালিকায় ঢুকাতে চায়, এবং অ্যাডমিশনে যে ওবিসি রিজার্ভেশন আছে সেই রিজার্ভেশন থাকে যাতে এই ৭৬টা অবৈধ মুসলিম জনগোষ্ঠী বঞ্চিত না হয়, তার জন্য তোষণবাজ সরকার, মুসলিম লীগ 2 সরকার, মমতা ব্যানার্জির সরকার পশ্চিমবাংলার সমস্ত ছাত্রছাত্রীর ভবিষ্যৎকে জলাঞ্জলি দিচ্ছেন। দ্বিতীয় হচ্ছে, গত 2-3 বছরে মমতা ব্যানার্জি চিটফান্ড তো উঠে গেছে অনেক জায়গা থেকেই, ইডি সিবিআই তাদের টাইটে। এখন উনি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসা চালু করেছেন। যত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে পড়বে, সরকারি কলেজ ইউনিভার্সিটি বন্ধ হবে, তত মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের দুলাল সত্যম রায়চৌধুরী, মিরাজ শাহ, হর্ষ নেওয়াটিয়াদের প্রাইভেট এডুকেশন ফুলে ফুলে বাড়বে। গত 3 মাস উচ্চ মাধ্যমিক রেজাল্টের পরে টেকনো ইন্ডিয়া সহ, ভবানীপুর ইউনিভার্সিটি সহ সমস্ত প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন চালু আছে। একদিকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন বন্ধ রাখা, অন্যদিকে প্রাইভেট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন চালু রেখে তাদের 1000 কোটি টাকা মিনিমাম ব্যবসা করার সুযোগ করে দিলেন দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস সরকার এবং দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই এই যে একটা ভয়ঙ্কর ডিজাস্টার এডুকেশন সিস্টেমে, আমরা এর প্রতিবাদ করার জন্য রাজভবনে আজকে এসেছি। রাজ্যপাল মহোদয়কে লিখিত জ্ঞাপন দিয়েছি। আমরা এখান থেকে ওই ভিত্ত বসুর কথা বলে লাভ নেই, ওটা ল্যাম্পপোস্ট। আসল হচ্ছে মমতা ব্যানার্জি। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিচ্ছি, আজকে এই সপ্তাহে ওয়ার্কিং ডের মধ্যে আপনি যদি জয়েন্টের ফল প্রকাশ করার নির্দেশ না দেন, প্রথম বর্ষে অ্যাডমিশন শুরু না করেন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, আগামী সপ্তাহে ভারতীয় জনতা পার্টির এলওপি সহ বিধায়করা গার্ডিয়ানদের নিয়ে, আমাদের রাজনৈতিক সহকর্মীদের নিয়ে, শিক্ষাবিদদের নিয়ে আমরা বিকাশ ভবনের সামনে সারা দিন ব্যাপী ধর্নাতে বসে থাকব। আমরা কালকেই বিকাশ ভবনে এবং সংশ্লিষ্ট থানায় অনুমতি চেয়ে চিঠি পাঠাবো। অনুমতি না পাওয়া গেলে আমরা হাইকোর্টে যাব। অনুমতি নিয়ে আপনার মুখোশ এই প্রেসের সামনে নয়, মাইক লাগিয়ে আমরা খুলব পশ্চিমবাংলার অভিভাবকদের এবং আপামর জনগণের সামনে। আমরা মনে করি প্রাইভেট কলেজ এবং ইউনিভার্সিটিকে অবৈধভাবে 1000 কোটি টাকা পাইয়ে দেওয়ার জন্য, আর যে মুসলিম কমিউনিটিগুলো ওবিসি তালিকায় আসতে পারে না, ওবিসি তালিকায় 17টা মুসলিম কমিউনিটি আছে, আমাদের তাতে আপত্তি নেই। মুসলিমদের মধ্যেও যারা পিছিয়ে পড়ার সুযোগ পান, কিন্তু যারা সুযোগ পাওয়ার যোগ্য নয়, ন্যাশনাল ওবিসি তালিকায় নেই, ইনি তাদেরকে জোর করে ওবিসি করাতে চান। সেই কারণে
5 লক্ষ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ এই রাজ্যের মুখ্যমন্ত্রী ধ্বংস করলেন 2025-এ। হয়ে গেছে আমার। শুভেন্দুবাবু, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক সম্মেলন করে বলছেন কল্যাণী এমস মেন্টাল হেলথের নামে যে সার্ভে করছে ওটা আদতে এনআরসির জন্য করছে, কেউ কোনো তথ্য দেবেন না, কেউ কোনো সাহায্য করবেন না। কল্যাণী এমসকে আক্রমণ মমতা। উনি সারা রাত্রি ঘুমাচ্ছেন না মুখ্যমন্ত্রী, মাঝে মাঝেই চমকে চমকে উঠছেন এনআরসি করে। এটা আজকের নয়, উনি সিএএ কে এনআরসি বলা থেকে অদ্যাবধি এসআইআর কে এনআরসি বলছেন। এই মুখ্যমন্ত্রীর কথাবার্তা সংবিধান বিরোধী, রাষ্ট্র বিরোধী, এবং খুব লজ্জা লাগে যে পশ্চিমবাংলায় এইরকম একটা মুখ্যমন্ত্রী তিনি প্রশাসনিক কর্ত্রী হয়ে বসে আছেন। বলছি রাজ্যপালের কাছে যে আপনারা এলেন, এক্ষেত্রে রাজ্যপাল কি কিছু বললেন, কোনো আলোকপাত করবেন গোটা? একদম উনি ক্যাটেগরিক্যালি মাইক ধরেই বলেছেন যে বিজেপি এবং প্রিন্সিপাল অপোজিশন এরা প্রত্যেকটা ইস্যুতে জনস্বার্থে তারা আমাকে পয়েন্ট আউট করেন। আমি উনাকে বলেছি যে নর্মাল প্রোটেস্ট বা ডেপুটেশন এটা নেবেন না, আপনি এটাকে সিরিয়াসলি নিয়ে, উনি বলেছেন আগামীকালের মধ্যেই আমি রাজ্য সরকারের কাছ থেকে একটা রিপোর্ট আনাবো। আমরা উনার কাছে উইথ হাম্বেল আপিল করেছি যে আমাদের একটা ফিডব্যাকও আপনি দেবেন, আমরা জনগণকে জানাতে চাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী সপ্তাহে বিকাশ ভবনে আমরা বসবো। এটা আধ ঘন্টা 1 ঘন্টার নয়, আমরা একটা পরিকল্পনা নিচ্ছি, আমরা বসবো। এতগুলো ছাত্রছাত্রী আগামী প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট হতে দিতে আমরা চাই না। 11 সাল থেকেই টেন্ডার হচ্ছে, কোনো দিন হবে না, তার কারণ ঘাটাল মাস্টার প্ল্যানের মতো জমি অধিগ্রহণ হয়নি। মমতা ব্যানার্জিকে বলবো ইতিহাস পড়তে। সতীশ সামন্ত বিজু পট্টনায়কের সঙ্গে লড়াই করে হলদিয়াতে পোর্ট করেছিলেন, জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিলেন। হলদিয়াতে সম্পূর্ণ 5টা গ্রাম অধিগ্রহণ হয়েছিল। মোট অধিগৃহীত জমির পরিমাণ ছিল 5000 একর। দাসের চক, রায়রাজ চক, বিষ্ণুরাম চক, কুমার চক, পাতিখালি, পূর্ণ জায়গা। আমাদের তাজপুরে যে ডিপসি পোর্ট, তার সমুদ্র বাঁধের পরেই সমস্ত জমি হচ্ছে রায়েত জমি, নো খাস ল্যান্ড। একটা পোর্ট করতে গেলে মিনিমাম 5000 একর জমি প্রথম অধিগ্রহণ করতে হয়। জাতীয় সড়ক গেছে 16B, তাকে তাজপুরে যে 6 কিলোমিটার যেতে, সেখানে 4 লেন 6 লেনের রাস্তা দিতে হয়, ভারী গাড়ি যাতায়াত করবে। এবং রেল কানেক্টিভিটি, ফ্রেডের জন্য বন্দর থেকে যে মাল উঠে, কি মমতা ব্যানার্জি হেলিকপ্টার করে নিয়ে আসবেন নাকি? সেই যে মাল আসবে পোর্টে, তার রেল কানেক্টিভিটির জন্য রেলওয়ের সঙ্গে এগ্রিমেন্ট করে রেল করতে হয়। কিচ্ছু হয়নি, ধাপ্পাবাজি আর মিথ্যাবাজি। 21-এ ভোটের আগে বলেছিল ডবল চাকরি হবে, এখন ডবল চাকরি যাচ্ছে। 26,000 গেছে, 32,000 যাওয়ার পথে। আবার 6 মাস পরে নির্বাচন, তাই তাজপুর বলছে দেউচা পাঁচামিতে বলে এসেছিল 1 লক্ষ লোক চাকরি পাবে, একটা লোক চাকরি পেয়েছে দেখিয়ে দিক, 1 ঝুড়ি কয়লা তুলেছে দেখিয়ে দিক। এখানে কুলপিতে বন্দর করবে বলেছিল, কতবার বলেছে, বন্দরের ভয়ের দেখা নাই। এইসব ঢপবাজি মারতে মারতে উনি টুপি পরাতে চলছেন। এসআইআর হলে আর উনার গুন্ডাদের, আর উনার যে রেজিস্টার গুন্ডা পুলিশ, তাকে যদি ইলেকশন কমিশন তালাচাবি লাগিয়ে রাখতে পারে, বাংলার মানুষ এবারে ঝড়ে তুলে ফেলে দিবে, প্রস্তুত হয়ে আছে।
নো এসআইআর, নো ভোট, আর ভোট হবে নো ভোট টু মমতা। শুনলাম পরিযায়ী শ্রমিকদের জন্য 5,000 টাকা করে দেওয়ার ঘোষণা করা হলো। কেউ নেবে না। পরিযায়ী শ্রমিকরা ডেলি 5,000 টাকা রোজগার করে। মমতা ব্যানার্জি জানে না 349 টাকা লাগে মোবাইলে রিচার্জ করতে। ডেলি যদি মোবাইল ঘাঁটেন দুবার রিচার্জ করতে হয় 700 টাকা লাগে। 1 কুইন্টাল মোটা চালের কেজি হচ্ছে 3,500 টাকা, 3200 থেকে 3,500 টাকা। 15 টাকা প্রায়, কখনো 14-15 আলুর কেজি। 5,000 টাকায় কিছু হয় না। 5,000 টাকা ডেলি রোজগার যারা করেন তারা 5,000 টাকার লোভে, তাও তো আপনি 6 মাসের জন্য দেবেন, ভোটের পরে বন্ধ হবে। এ টুপিতে কেউ পড়বে না। আমাদের রাজ্যপাল মহোদয় আমাকে এজেন্ডার বাইরে দুটো তথ্য দিয়েছেন। এক, তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন আমাদের ধ্রুপদী ল্যাঙ্গুয়েজ বাংলাকে করার জন্য, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, আর মাইগ্রেন্ট লেবারের একটা রিপোর্ট তিনি আমাকে দিয়েছেন অ্যাজ এ লিডার অব অপোজিশন। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলি, এই রিপোর্টে হরিয়ানাতে মোট 1,000 জনকে জিজ্ঞাসাবাদের জন্য হরিয়ানা পুলিশ ডিটেইন করেছিল। সবাই বাংলায় কথা বলে। তার মধ্যে 915 জন বেরিয়েছে বাংলাতে কথা বলা বাংলাদেশি মুসলমান। এটা কি হরিয়ানার কেস? ইয়েস, 1,000 জনকে ক্রস চেকিং এর জন্য হরিয়ানা পুলিশ তুলেছিল। 915 জন বেরিয়েছে বাংলাতে কথা বলা বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী, যাদের ভিসা পারমিট কিচ্ছু ছিল না, অবৈধ ইললিগাল ইনফিল্ট্রেটার্স। আর বাকি 85 জন বেরিয়ে গেছে ভারতীয়। সেই ভারতীয়দের সঙ্গে তারা ভালো ব্যবহার করেছে এবং তারা হরিয়ানাতে কর্মক্ষেত্রে আছে। তাই আপনাকে আমরা 5,000 টাকা চাঁদা তুলে দেব, আপনি বাংলাটা দয়া করে ছাড়ুন। পিসিমণি, আপনি বাংলা ছাড়ুন, বাংলাকে বাঁচান। আমরা সবাই আপনাকে 5,000 টাকা করে দেব, কোনো চিন্তা নেই। আরো কোন স্টেটের পরিসংখ্যান শুভেন্দুরা আছে? আর কোন স্টেটের পরিসংখ্যান দিয়েছে হরিয়ানা বাদে? হরিয়ানা বাদে আর কোন স্টেটের পরিসংখ্যান কিছু দিয়েছেন রাজ্যপাল? আমি এটা বললাম, বাকিটা স্টাডি করব, হাতে তো নিয়েছি, পড়তে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো আজকেও নবান্নে বসে বলছেন বাংলা ভাষা আছে, সেখানে বাংলা ভাষীরা যারা রয়েছেন তারা আক্রান্ত হচ্ছে। যেখানে ডবল ইঞ্জিন সরকার রয়েছে বিজেপি, সেখানেই আক্রান্ত হচ্ছে। কে বলছে? মুখ্যমন্ত্রী বলছে। মুখ্যমন্ত্রী মানে খালা মমতা ব্যানার্জি। উনি কোন বাঙালির পক্ষে বলছেন না, উনি রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানের পক্ষে বলছেন। সব বড় বড় কথা বলবেন না। হিন্দল মজুমদার আজকে কোন ভারতীয়, কোন হিন্দু বাঙালি মমতা ব্যানার্জির পক্ষে নেই, কান খুলে শুনে রাখুন। এবারে কেউ টুপি পড়বে না, দেখা হয়ে গেছে। যারা অভয়ের মায়ের মাথায় লাঠি মারে তারা আর যাই হোক বাঙালি হতে পারেন না। অনুব্রত মণ্ডল কুকথা কাণ্ডে জামিন পেলেন। হ্যাঁ, পাবেন তো, পাবেন তো। মাথায় অক্সিজেন কম যায়, পিসির ভাই 18 জন সিকিউরিটি দিয়েছে, এসআরডি এর চেয়ারম্যান, উনি পাবেন না তো কে যাবেন? পাবেন। ধর্ষকদের নেত্রীকে মমতা ছাড়া আবার। হিন্দল মজুমদার আজকে জামিন পেয়েছেন এবং পুলিশ যাতাভাবে একে বলেছে, যে পুলিশকে বলেছে কোর্ট, যে কেন অ্যারেস্ট করলেন, কি যুক্তি আফতার আনসারির সঙ্গে তুলনা করছে। পুলিশকে যাতা বলে দিচ্ছে কেন? পুলিশকে ভিতরে ঢোকা, এই পুলিশগুলোকে ভিতরে ঢোকানো দরকার রয়েছে। এই যারা উপরতলার অফিসারদের সন্তুষ্ট করার জন্য এরকম অবৈধ কাজ করছে, প্রতিহিংসা পরায়ণের রাজনীতি করছে, তাদেরকে জেলে ঢোকানো উচিত। 100 দিনের কাজকে চ্যালেঞ্জ করেছে, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে কেন্দ্র সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার। এটা নিয়ে কি বলবেন? 100 দিনের কাজকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে, হ্যাঁ, ফেক কার্ড, ফেক জব কার্ড আর অরিজিনাল জব কার্ডের মধ্যে সেগ্রিগেশন যতক্ষণ না হচ্ছে, কেন করবে? যে টাকা তুলে নিয়ে পালিয়েছে 1 কোটির বেশি ফেক জব কার্ডে, বাংলাদেশে টাকা চলে গেছে। ভারতের টাকা মুর্শিদাবাদের নবগ্রামে 100 দিনের কাজ করে বাংলাদেশে চলে গেছে।
বাঙ্গালোরে, হায়দ্রাবাদে পরিযায়ী শ্রমিকের অ্যাকাউন্টে গেছে 100 দিনের জব কার্ডের টাকা। 7,000 কোটি টাকা সাইফন হয়েছে। কেন্দ্রের কংগ্রেস সরকার 4 থেকে 14 দিয়েছিল 100 দিনের কাজে পশ্চিমবঙ্গকে 14,000 কোটি। নরেন্দ্র মোদীজি 14 থেকে 22 পর্যন্ত দিয়েছেন 54,000 কোটি টাকা। তার মধ্যে 7,000 কোটি টাকা এক শ্রেণীর পঞ্চায়েত নির্মাণ সহায়কদের একটা অংশ বিডিওরা, ডিএমরা সাইফন করেছে। এটা দেশের টাকা, ট্যাক্সের টাকা। এই টাকা যতক্ষণ না ফেরত আসছে, স্বাভাবিকভাবে হাইকোর্টের অর্ডারে পরিষ্কার বলা আছে যে টাকা ফেরত করাতে হবে এবং অরিজিনাল আর ফেক জব কার্ডকে আলাদা করতে হবে। এই প্রসেস কমপ্লিট যেদিন হবে, পরের দিন থেকে কাজ চালু হবে। মেট্রো দাদা, আপনি বলেন নো এসআইআর নো ভোট, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিচ্ছেন নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। উনি অনেক জায়গায় ঘেরাও করতে যান। 100 দিনের টাকা নিয়ে বলেছিলেন দিল্লি যাব 10 লাখ লোক নিয়ে। গেছিলেন কটা লোক নিয়ে? লোক দেখেছে। রাজঘাটে যখন লাঠি নিয়ে তাড়া করে দিল্লি পুলিশ, তখন শান্তনু সেনের জুতা, সুজিত বসুর ছাতা, প্রাণ নিয়ে ছুটে পালাচ্ছিল। তারপরে কলকাতা পুলিশের সৌজন্যে তখন ওই বিনীত গোয়েল ছিল ধর্ষককে, যিনি প্রোটেকশন দিয়েছিলেন। এইখানে ছামড়া বেঁধে, উল্টো দিকে ছামড়া বেঁধে এইখানে উনি বিপ্লব করেছেন। উনি অবিলম্বে দিল্লি যান। দিল্লি পুলিশ রাজীব কুমার বা মনোজ বার্মার পুলিশ নয়, দিল্লি পুলিশ কেন্দ্রীয় সরকারের হাতে। দিল্লি পুলিশের লাঠি সাইজ হচ্ছে 6 ফুট। রাজঘাটে যেমন দৌড়েছিলেন, এবারে খালি পায়ে যাবেন, নইলে জুতো রাখারও সুযোগ পাবেন না। এসএসসির ক্ষেত্রে যে ভিডিওটা গতকাল পুলিশ চালিয়েছিল, আজকে কোর্টে এই নিয়ে মামলা ওঠে। ফেক ভিডিও। হ্যাঁ, কোর্ট ফেক ভিডিও। ওখানে একটা চ্যাংড়া অফিসার আছে অনিশ বলে, ওই চ্যাংড়া অফিসারের কুকীর্তি এটা। সুমন বিশ্বাস এ কাজ করতে পারে না। সুমন প্রতিবাদী চরিত্র, সুমন রাষ্ট্রবাদী। সুমনকে ফাঁসানোর জন্য এই কাজ করেছে। ওরা একটা চ্যাংড়া পুলিশ অফিসার হয়েছে, হিরো সেজেছে অনিশ বলে, ওই এই কাজটা করেছে। সেই মুহূর্তে সাংবাদিক সম্মেলন করছিলেন